স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। বেতন বাড়ায় খোশ মেজাজে আছেন সরকারি চাকরিজীবীরা, তবে একই উদ্যোগে দেয়া মর্যাদা ও খুশি শিক্ষক সমাজ। এর পেছনে আমলাতন্ত্রের তোপ দেখছেন তারা। এসব নিয়ে আজকের আলোচনা সম্মান ও সম্মানী। কথা বলতে স্টুডিওতে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, আছেন সাবেক সচিব ব্যারিস্টার এম হায়দার আলী, আছেন সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ডক্টর এএসএম মাকসুদ কামাল। স্বাগত আপনাদের। ডক্টর মিজানুর রহমান, অর্থমন্ত্রী গতকাল যে কথা বলেছেন যে না জেনে শুনে বুঝেই আন্দোলনে নেমেছেন শিক্ষকেরা, এবং তিনি আরো বলেছেন শিক্ষকদের জ্ঞানের অভাব রয়েছে। তিনি আরো এরকম অনেক কথা বলেছেন যাতে শিক্ষকরা মানহানিকর, অসম্মানজনক এবং বাজে, মিথ্যা এরকমও বলছেন অনেকে। নতুন বেতন কাঠামো অবর্তমানে অর্থমন্ত্রীর এই অবস্থান নিয়ে আপনার অবস্থান কি? ধন্যবাদ। আসলে এখানে কতগুলো বিষয় ব্যাখ্যার মতো আর কি। এখন যদি মাননীয় অর্থমন্ত্রী সাহেব ইনফরমেশন গ্যাপটাকে নলেজ গ্যাপ গুলিয়ে ফেলে থাকেন, যদি এমন হয় যে আসলে সত্যি সত্যি উনি ওনার ভাষ্য অনুযায়ী কাউকে অবদমন করা হয়নি বা কাউকে পিছিয়ে যে যেখানে ছিল সেখানে আসেন, তাইলে ওনার বলা উচিত ছিল যে এখন যে আন্দোলনটা হচ্ছে এটা ইনফরমেশন গ্যাপের কারণে হচ্ছে। কিন্তু উনি যেটা আসলে অনেক সময় শব্দ চয়নের একটা বড় সমস্যা হয়ে গেছে। যেমন আমাকে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার গ্রামের লোক সংখ্যা কত, আমি বললাম আই হ্যাভ নো নলেজ। এর মানে হচ্ছে আসলে আমার কাছে তথ্য নাই। উনি যদি এটা বুঝতে চেষ্টা করে থাকেন যে আসলে ইনফরমেশন গ্যাপ হয়েছে, তাহলে ওনার উচিত ইনফরমেশনটা ক্লিয়ার করা। আর আরেকটা হচ্ছে মাননীয় অর্থমন্ত্রীকে কেউ যদি বলে থাকে যে একেবারে সব প্রফেসর এবং প্রফেসরের সংখ্যা বেশি, এই যে কথাগুলো, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি কালকের সাংবাদিক সম্মেলনে বা কোনো এক জায়গায় উনি বলছেন আমার শিক্ষকের সংখ্যা 570 জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এর মধ্যে প্রফেসর হচ্ছে মাত্র 40 জন, আর এর মধ্যে সিলেকশন গ্রেডের প্রফেসর হচ্ছে একজন। এই যে তথ্যগুলো যেগুলো আছে, যে ইনফরমেশনগুলো যেভাবে ফার্নিশ করা হয়েছে মাননীয় অর্থমন্ত্রীর কাছে, দিস আর নট ট্রু। আসলে ইনফরমেশন গ্যাপটা বাংলাদেশে একজন অর্থমন্ত্রীর কাছে এত বিশাল একটা বিষয় নিয়ে ইনফরমেশন যে গ্যাপ থেকে যায়, সেটা আমি তো বলছি দায়িত্ব নিয়ে, আমি তো চ্যান্সেলর, আমি তার পদে আছি। মানে তার কাছে যে এরকম একটা ইনফরমেশন গ্যাপ থাকে এবং তিনি যে এই ধরনের কথা বলে ফেলেন, সেইটার ক্ষেত্রে আপনি কি বলবেন? না, আমি মাননীয় অর্থমন্ত্রী নিজেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনিও ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক, ওনার মতো অনেক আমলা ছিলেন, এরকম অনেকে আছে। আমি যেটা বলতে চাচ্ছি, ইনফরমেশন গুলো যে কেউ না কেউ তো ওনাকে প্রোভাইড করছে। যেমন আমি তো দায়িত্ব নিয়ে বলতেছি, আমার 570 জন শিক্ষক, এর মধ্যে মাত্র 40 জন প্রফেসর আর একজন মাত্র সিলেকশন গ্রেডের প্রফেসর। কিন্তু এমনভাবে তথ্য দেওয়া হচ্ছে যে সব সিলেকশন গ্রেডের প্রফেসর হয়ে যাচ্ছে, সব প্রফেসর। এই তথ্যটা তাকে কে দিচ্ছে আমি জানি না, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরের পুরানো বিশ্ববিদ্যালয়, 100 বছর হবে 2021 সালে। সেখানে প্রফেসরের সংখ্যা বেশি হচ্ছে সেটা। কিন্তু প্রফেসর কিভাবে হয় এই প্র্যাকটিসটা যদি জানি আমরা, প্রফেসর এমনি এমনি হওয়ার কোনো সুযোগ নাই। প্রফেসরের সিলেকশন বোর্ডে 7 জন মেম্বার থাকে, এর মধ্যে 4 জন হচ্ছে সরাসরি প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত, যা 3 জন হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি এক্সপার্ট হিসেবে দেন, তারা হলো দেশের খ্যাতনামা অধ্যাপক। আর ভাইস চ্যান্সেলরকে মহামান্য রাষ্ট্রপতি নিয়োগ দেন, এগুলো 4 জন। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে 2 জন এক্সপার্ট করা হয়, যেই সিন্ডিকেটও আবার সরকারের লোকরা, মাননীয় চ্যান্সেলরের লোকরা থাকেন। সেই সিলেকশন বোর্ডের মাধ্যমে কিন্তু এই প্রমোশনগুলো হতে হয় এবং সেট ক্রাইটেরিয়া। এত বছর পিএইচডি থাকলে এত বছর, মাস্টার ডিগ্রি থাকলে এত বছর, কোনো কিছু না থাকলে 20 বছর। অথচ দেখেন অধ্যাপক মিজানুর রহমান, আপনি নিশ্চয়ই আবার বলবেন, অথচ দেখেন অর্থমন্ত্রী কি কথা বলছেন। অর্থমন্ত্রী শুধু এইটাই বলছেন না যে শিক্ষকদের করাপ্ট প্র্যাকটিস নিয়ন্ত্রণ করা দরকার। আমরাও মনে করি যে করাপ্ট প্র্যাকটিস যে কোনো জায়গায় থাকলে নিয়ন্ত্রণ করা দরকার। অর্থমন্ত্রী কেন শিক্ষকদের বেছে নিলেন সেটি আমরা বুঝতে পারছি না। তিনি বলছেন অসংখ্য প্রফেসর রয়েছে দেশে, তিনি সংখ্যা গণনা করার কি চেষ্টা করেছেন আমরা জানি না। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার, এদের পদোন্নতি হবে। লেকচারার সবচেয়ে কম, নিচে 10 জন হলে উপরে 1000। সেটা জানি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তো ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি। আমার বাংলাদেশে এখন আমরা সেকেন্ড বা থার্ড পজিশনের বিশ্ববিদ্যালয়। আমার অবস্থা হচ্ছে 40 জন প্রফেসর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আছে 1 জন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো প্রফেসর নাই। এই খবরগুলো তো আমরা জাতিকে জানাই না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছরের পুরনো বিশ্ববিদ্যালয়, যেখানে মাননীয় শিক্ষামন্ত্রীও ওখানে ছিলেন, কিন্তু এই ইনফরমেশনগুলো সামহাও মনে হয় মাননীয় শিক্ষামন্ত্রীকে ওইভাবে দেয়া হয়নি। দিলে হয়তো ইনফরমেশন
আর যেটা উনি আমার মনে হয় না নলেজ শব্দটা ব্যবহার করছেন, আমার ধারণা আমার মনে হয় না যে ইনফরমেশন অর্থে, ইনফরমেশনের একটা শর্টেজ আমার বোধহয় আপনার কাছে কি এরকম মনে হয় যে বাংলাদেশের মন্ত্রীদের, বিশেষ করে যারা বড় বড় মন্ত্রী আছেন, তারা নলেজ নিজেরাই সৃষ্টি করেন? না, অনেক ক্ষেত্রে আমি তারা নিজেরাই নলেজ। মাননীয় অর্থমন্ত্রী অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং ভেরি নলেজেবল পারসন, কিন্তু আমার ধারণা এই ইনফরমেশন আর নলেজ শব্দটাকে উনি গুলিয়ে ফেলছেন। somehow এটা হতে পারে, আদারওয়াইজ আমি খুব রেসপেক্ট রেখেই বলছি আর কি। ইনফরমেশন সামহাউ, এই ইনফরমেশনের যুগে ইনফরমেশন ইজ নলেজ। উনি যদি ইনফরমেশন আর নলেজ গুলিয়ে ফেলেন, তাহলে আমি খুবই আফসোসের সাথে বলতে চাই যে তিনি আসলে তার দুইটারই ঘাটতি আছে। না না, ব্যারিস্টার এম হায়দার আলী, আমি আপনার এটা কিভাবে ওনাকে ফার্নিশ করা হয়েছে, আমার ধারণা ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রী এই জিনিসটা হয়তো অনুধাবন করতে পারবেন। এবং আসলে আমরা কি চাচ্ছি, আমরা তো একটা শুরু চাচ্ছি। আমরা জানি না যে উনি কি চাচ্ছেন। ব্যারিস্টার এম হায়দার আলী, আপনি একটু বলবেন যে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোতে প্রায় দ্বিগুণ আর্থিক সুবিধা পাচ্ছেন, অবসরপ্রাপ্ত সরকার, আপনি কি এই সিদ্ধান্তে খুশি? শুনেন, বর্তমানে বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে যারা চাকরি করে, বিশেষ করে সরকারি চাকরি, তাদের পে স্কেলের প্রয়োজন এবং তাদের এনহ্যান্স বর্ধিত বেতন স্কেল পাওয়া প্রয়োজন। তা না হলে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে, তাদের স্ট্যাটাস নিয়ে তারা কখনো সুন্দরভাবে মানে চলতে পারবে না। এবং যখন সুন্দরভাবে চলতে পারবে না, তখন তার ডিউটিতে কাজকর্ম হয়তো কিছুটা নেগলিজেন্স আসবে। অতএব এখানে যেটা আপনি বলতেছেন যে ডবল হয়ে গেছে, আসলে ডবল না। বহুদিন আগে আমি যখন ডেপুটি কমিশনার এই ঢাকা জেলার, তখন পে স্কেল সম্পর্কে যখন আলোচনা হইতেছিল, সেই মুহূর্তে আমি বলেছিলাম, আমার মেমোরি থেকে বলছি, সে বোর্ডকে, তখন আমরা বা সচিবরা এই 15,000 মতো বেতন পেত। ওই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের সচিবদের বেতন অনেক বেশি ছিল, 3-4 গুণ বেশি ছিল। তা আমি তখন বলেছিলাম যে ভারত পাকিস্তান যে স্টাইলে হচ্ছে, বাংলাদেশের তাই হওয়া উচিত। এই কথা বলার পরে সেখানে যিনি চেয়ারম্যান ছিলেন, উনি একজন সাবেক ক্যাবিনেট সেক্রেটারি, বললেন যে হ্যাঁ, কথা বুঝলাম ঠিকই, এত টাকা কোথায় পাবো? আমি বললাম যে ওটা উত্তর অন্যভাবে দিলাম, যে বললাম যে দেখেন, যারা ইনকাম ট্যাক্স দেওয়ার মতো যাদের সাধ্য আছে তাদের কাছ থেকে নিতে হবে, আর ইনকাম ট্যাক্স অনেকের কাছ থেকে নেওয়া হচ্ছে না। আজকে একটা পানের দোকানও তার মাসিক সরকারি কর্মচারীদের, কর্মকর্তাদের বেতনের ব্যাপারটা কি হবে? অর্থমন্ত্রীর কথাই যদি আমরা ধরি, অর্থমন্ত্রী বলছেন যে বেতন কম, সেজন্য তারা একটু ঘুষ টুস খায় বেতন। তারপরে তিনি এইটাও বলেছেন যে আরেকটি জায়গায় তিনি এটি বলেছেন যে স্পিড মানি, যেটি কাজ দ্রুত করে নেওয়ার জন্য যে টাকা, সেটির মধ্যে তিনি কোনো দোষের দেখেন না। তিনি যখন ড্রাইভিং লাইসেন্স করেছেন, তিনি তখন এরকম স্পিড মানি দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছেন না। সরকারি কর্মকর্তাদের বেতনের কোনো, যেভাবে তিনি কথা বলছেন, এটা সঠিক নয়। ব্যাপারটা হইল যে আরো একটা ব্যাপার, যে সরকারি কর্মকর্তারা তো জেনেই আসেন যে তারা কত টাকা বেতন পাবেন। সকলেই টাকা নেয়, সরকারি কর্মকর্তারা তো জেনেই আসেন। সরকারি কর্মকর্তারা তো জেনেই আসেন যে কত টাকা বেতন পাবেন। চাকরিতে যে এরকম প্রশ্ন, তো তারপরে কি বেতনের কথা বলা? না, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ঢুকলাম ইতিহাস বিভাগে, 450 টাকা বেতন ছিল। সেই সময় যারা মানে সিভিল সার্ভিসে ঢুকতো, তাদের 500 টাকা ছিল। একটা কথার কথা বলছি, সে 450 বা 500 টাকা ওই আমলের জন্য যথেষ্ট ছিল না, কিন্তু সেটা দিয়ে সকলের চলতে হয়েছে। এখন ধরেন সব জিনিসের দাম বেড়ে গেছে, বিশ্ব অর্থনীতি মানে অনেক জায়গায় মন্দা দেখা দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। তাই এই বেতন কাঠামো তো বাড়াতেই হবে, টাকা পয়সা তো মানে বেশি দিতেই হবে। এখানে যে কথাটা বলা আছে, যে গতকাল আমরা যেটা দেখলাম, সেটা হলো শিক্ষকগণ, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকগণ, তারা ক্লাস বর্জন করছে, বিক্ষোভ করছে, ইত্যাদি ইত্যাদি। এবং তার একটা সেপারেট পে স্কেল চাচ্ছে। এই সেপারেট পে স্কেল চাচ্ছে, এটা তাদের এই দাবিটা আমি মনে করি জেনুইন। আপনি সেই দাবিটিকে ঠিক মনে করছেন? আমি আবু আলম মোহাম্মদ খান, আপনাকে জানতে চাইব যে দেশের শিক্ষক সমাজ কিন্তু সরাসরি অভিযোগ করছেন, শিক্ষক সমাজের যে এই সম্মানের যে অবনমন ঘটছে, সেটা আমলাদের পেচে ঘটছে। কারণ আমলারা তাদের নিজেদের ছাড়া বাকি সবাইকে ছোট করে দেখতে চান। তারা রাজনীতিবিদদের ছোট করেন, তারা শিক্ষকদের ছোট করেন, ডাক্তারদের ছোট করেন, প্রকৌশলীদের ছোট করেন, সবাইকে ছোট করে তারা এক ধরনের আমোদ পান। আপনি কি বক্তব্যের সাথে একমত কিনা? আমার দুই পাশে দুজন শিক্ষক আছেন, আর শিক্ষকরা আমাদের অনেক সম্মানের পাত্র, এবং আমার শিক্ষক এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর। তো শিক্ষকদের সম্মান হানি হোক এরকম কিছুর সাথে তো আমি কখনোই যুক্ত ছিলাম না এবং কখনোই থাকবো না। তো তবে একটা জিনিস, যে কেষ্ট বেটা চোরের একটা জিনিস আমরা জানি না, যে বাসায় কোনো কিছু চুরি হলেই ওই আমরা কেষ্টকেই ধরি যে সেই চুরি করতে পারে, অন্যদের আমরা ধরি না। তো আমলাদের এরকম দোষারোপ করার যে প্রবণতা, সেটা যুগ যুগ ধরে আসছে। এটা আমি কিছু মনে করি না, কেন আমি যখন আমলা হয়েছিলাম আর আমলা থেকে বিদায় নিচ্ছি, আমি জানি যে আমলা মানেই হচ্ছে আমলাকে দায়ী করা হবে। এখন অর্থমন্ত্রীর কাছে কি ইনফরমেশন আছে আমি জানি না,
একটা ইনফরমেশন এরকম ছিল অর্থমন্ত্রীর কাছে বা পে কমিশনের কাছে, যেমন টোটাল মিজান ভাই তো খুব চালাক মানুষ, মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজটা হলো নতুন কলেজ, নতুন বিশ্ববিদ্যালয়, তো নতুন বিশ্ববিদ্যালয় নতুন বিশ্ববিদ্যালয় ইয়েস না না 500 শিক্ষক এবং 40 জন প্রফেসর, এবং এত তাড়াতাড়ি তো হবে না। আমরা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি রিপোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট এরকম যে 10 জন লেকচারার 1000 জন আমরা দেখি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট ওনার কাছ থেকে আমরা পাবো, কিন্তু অর্থ মন্ত্রণালয় কিংবা প্ল্যানিং পে কমিশনের কাছে যে রিপোর্ট ছিল তাতে 5000 জন শিক্ষক আছে পাবলিক বিশ্ববিদ্যালয় টোটাল, এবং তার মধ্যে প্রায় 1250 জন প্রফেসর আছেন। অলমোস্ট ওয়ান থার্ড ইজ অ্যালাউয়েবল লিমিট, 1/3 না 1/4, তার চেয়ে বেশি আছে, 1700 জনের মতো আছে, এবং সেখানে 1/3 এর উপরে কিছু সিলেকশন গ্রেডও আছে, এবং ফাইনালি সিলেকশন গ্রেড যেটা বলা হলো সিলেকশন গ্রেড এবং সচিবের গ্রেড 1 ছিল। তো আমার একটা জায়গায় খুব অবাক লাগে, আমরা কেন আমের সাথে কাঁঠালের সাথে লিচুর সাথে আপেলের এই তুলনাটা আমার কাছে একেবারে অপছন্দ। আমি শিক্ষক, আমি প্রফেসর, আমি উপাচার্য, আমার ইয়াটা হবে আমি যে ধরনের কাজ করি কর্মের ভিত্তিতে বেতন নির্ধারণ হবে। আমাদের দেশেই অনেকে 5 লাখ 10 লাখ টাকাও বেতন পান, আমি বিমানের পাইলটরা তো অনেক বেশি বেতন পান, তাতে তো সচিবদের সাথে তাদের কোনো ইকুয়েট করার দরকার হচ্ছে না। আপনার মার্চেন্ট নেভির যে ক্যাপ্টেন সেও অনেক বেশি বেতন পায়, সচিবের সাথে শিক্ষকদের ইকুয়েট করা বা যুগ্ম সচিবের সাথে বা অফকোর্স আমি সেটা পরিষ্কার বলছি, ওনাদের তো দাবি করার দরকার নেই, ওনাদের বেতন ভাতা স্বতন্ত্র হওয়া উচিত, এবং ওনারা ওনাদের বেতন ভাতা নির্ধারণ করুক, আমার কোনো অসুবিধা নাই, এতে আমাদের কোনো সমস্যা নাই, কোনো সচিবের সমস্যা নাই, কোনো যুগ্ম সচিবের সমস্যা নাই, কোনো ডেপুটি সেক্রেটারির সমস্যা নাই, এটা করুক না, এটা সরকারের কাছে। আজকে তো অনেক এই দাবিটাই ওনারা করছেন, দাবিটা খুবই ভালো দাবি, আমি এই দাবিকে সাপোর্ট করি, কিন্তু এই দাবিতে ওনারা গেছেন কেন সেটা আমার কাছে মনে হচ্ছে যে এখন আমাদের দেশে একটা প্রবণতা হয়েছে, আমরা যার যা শক্তি আছে এই শক্তিটা একটু দেখিয়ে আমরা আমাদের মতো সুবিধা নিতে চাই, এবং এটা কিন্তু অন্য সেক্টরে হয়েছে। এই ক্ষেত্রে আমি অধ্যাপক মাকসুদ কামালকে একটু শুনতে চাই। অধ্যাপক মাকসুদ কামাল, ওই 1010 জনের ব্যাপারটি ছাড়া আসলে অর্থমন্ত্রী যেগুলি বলেছেন আমাদের অনেকেই বলছে যে কোনোটাই আসলে অসত্য না, শিক্ষকরা ঠিকমতো ক্লাস নেন না, শিক্ষকরা দলবাজিতে অংশ নেন, শিক্ষকরা বিভিন্ন রকম করাপ্ট প্র্যাকটিস করেন, তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ান, অসংখ্য রকমের তারা যেটাকে বলে কনসালটেন্সি সেগুলির মধ্যে তারা জড়িত থাকেন, ছাত্রদের পড়ানো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সবচেয়ে কম প্রায়োরিটি। এই ক্ষেত্রে কি মানে আপনি এটাতে দ্বিমত পোষণ করবেন কিনা? এক্ষেত্রে তো একমত পোষণ করার কোনো কারণে নেই, কারণ আমি একজন শিক্ষক, আমি আমার বিশ্ববিদ্যালয়ের অবস্থা জানি। না সেজন্য না, আমি আমার বিশ্ববিদ্যালয়ের সম্বন্ধে জানি। যদি একটি বিশ্ববিদ্যালয়ে 6 বছরে 3 বছরের যে সেশন জট থাকে, 6 বছরে যদি এই সেশন জটটা আপনি কমিয়ে নিয়ে আসতে পারেন, তারপরে যদি আপনি বলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নেয় না, তারপরে যদি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সিলেবাস শেষ না করে পরীক্ষা নেয়, সেটি একটি অজ্ঞতার বিষয়। সেই অজ্ঞতা নিয়ে, অন্যদের অজ্ঞতা নিয়ে আমি কথা বলবো না। তৃতীয় কথা বলছেন আপনি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হিসাব আছে শতকরা কতজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন সরকারি বিশ্ববিদ্যালয়ে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার তো বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক, বিজনেস ফ্যাকাল্টির এরকম যখন তথ্য এসছে, বিজনেস ফ্যাকাল্টির ডিনের সাথে আমি কথা বলেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা হলো এখন প্রায় 1900, বিজনেস ফ্যাকাল্টির শিক্ষক হলো 1800 মধ্যে প্রায় 180 জন। তার মধ্যে 2 ভাগ অর্থাৎ 3 ভাগের মধ্যে 2 ভাগ শিক্ষক সেখানে ক্লাস নিচ্ছেন, এরকম অনেকে মাঝে মাঝে ক্লাস নেন, মাঝে মাঝে ক্লাস কতজন পড়ান 180 জনের মধ্যে? এই 180 জনের মধ্যে 3 ভাগের 2 ভাগের 120 জন শিক্ষক হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1900 মধ্যে 120 জন এরকম যান। অন্যান্য এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমি শেষ করি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে ডিপার্টমেন্টগুলি খোলা হয়, এরা খোলাই হয় যেন তারা সেখানে ছাত্র পায়, যেন তাদের ব্যবসা হয়, সেই জন্য এখানে বাণিজ্য অনুষদ খোলা হয় এবং ব্যবসামুখী যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলো খোলা হয়। এখন এই জন্যে বাণিজ্য অনুষদের শিক্ষকরা যান, সেখানে তো বেশি ইংরেজি ডিপার্টমেন্ট খোলা হয়, ইংরেজি ডিপার্টমেন্টের কিছু কিছু শিক্ষক সাংবাদিকতা আছে, সেখানে কিছু কিছু যান, কিন্তু সায়েন্স ফ্যাকাল্টিতে বহু ডিপার্টমেন্ট আছে অথবা আর্টসের বহু ডিপার্টমেন্ট আছে। আমরা একটা হিসাব করে দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টোটাল শিক্ষকের মধ্যে ইন অ্যারাউন্ড 6 to 7% শিক্ষক এতে যাচ্ছেন, ওভার দ্য কান্ট্রি 8% শিক্ষক। আমার একটা লেখা প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, সেখানে আমি পরিসংখ্যান নিয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 6% তো 120 জন আসে, শুধু কমার্স ফ্যাকাল্টিতে তো 180 জন আপনি বলছেন, বাকি শিক্ষকদের যারা আছে এই যে একই সময়ে
বছর। আজকে আপনি একটা কোর্স পড়াচ্ছেন, কালকে আপনি আরেকটা কোর্স পড়াচ্ছেন না, একই সময়ের কথা বলছি আমি। আচ্ছা, আপনি যদি সবসময় হিসাব করেন তাহলে সংখ্যা অনেক বাড়বে একই সময়ে। এ হলো সংখ্যা। রাইট। এখন এই সংখ্যা ধরে আবার আপনি বলছেন কনসালটেন্সি, উচ্চশিক্ষার একটা বড় শর্তেই হলো আপনি কনসালটেন্সি করে নিউ নলেজ জেনারেশন করবেন, এবং সেটা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, ল্যাব প্রতিষ্ঠার ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রেও সেই সব কনসালটেন্টরা সহায়তা করে থাকেন। আমরা এইরকম কখনো দেখি না আমাদের বিশ্ববিদ্যালয়ে ইন্ডিভিজুয়ালি কনসালটেন্সি করে থাকেন। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সুযোগ নেই। আপনাকে কনসালটেন্সি যখন যাবেন বিশ্ববিদ্যালয়কে 10% দিতে হবে। আপনি যদি ফর এক্সাম্পল একটা ইভিনিং কোর্স খোলেন, সেখানে আপনাকে বিশ্ববিদ্যালয়কে 30% দিতে হবে। এগুলো হলো বিশ্ববিদ্যালয়ের ইনকামের জায়গা, এবং এই ইনকামের জায়গাগুলো দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের গবেষণা করতে। প্রফেসর মাসুদ কামাল, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর নিশ্চয়ই আপনার কাছে আরো শুনবো। তার আগে আমি একটু প্রফেসর মিজানুর রহমান আপনার কাছে শুনে নিতে চাই যে আপনি বলছেন যে অর্থমন্ত্রীর জ্ঞান বা তথ্যের এক ধরনের ফারাক রয়ে গেছে বলে তিনি এই কথা বলছেন। এই ফারাক না, আমি এটা বলিনি। আমি বলছি উনি যে কথাটা বলার চেষ্টা করছেন, উনি যে শিক্ষিত লোকরা জ্ঞানের অভাবে এই আন্দোলনটা করছেন। আসলে শব্দটা যদি হয়তো ইনফরমেশনের অভাবে, আর ইনফরমেশন যদি উনি দিয়ে দিতেন তাহলে এই সমস্যাটা হতো না। শব্দটা ব্যবহার করছেন দেশের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী জ্ঞানের অভাবে আন্দোলন করছে। এখানে শিক্ষকদের এই শব্দটা তথ্যের অভাবে হওয়া উচিত ছিল। উনি শব্দ চয়নে শিক্ষকদের করার প্র্যাকটিস মাসুদ কামাল আপনি নিশ্চয়ই বলবেন। জি, শহীদ ভাই যেটা বললো যে 1250 জন, ওনারা কি সিলেকশন গ্রেড অধ্যাপক? না না, কি ওটা প্রফেসর। উনি তো সিলেকশন গ্রেড অধ্যাপক বলেন না, উনি অধ্যাপকই বলেন। প্রফেসর থেকে আপনি আমি একটু সময় থাকলে একটু বলবো। আচ্ছা, তাহলে প্রফেসর মিজানুর রহমান আপনি বলবেন, আমরা তাহলে একটা বিরতি নিয়ে ফিরে আসি। আমি শুধু 3-4টা দিকে আপনার একটু নজর আনতে বলছি। আপনি শিক্ষক সমিতির অনেক দিন ধরে নেতা, শিক্ষকদের মধ্যে সর্বোচ্চ শিক্ষকদের মধ্যে। আমি শিক্ষকের কোনোদিন জানতা ছিলাম না। আপনি শিক্ষক রাজনীতি করেছেন, সেই আমি কোন শিক্ষক রাজনীতির আপনি কোষাধ্যক্ষ ছিলেন, দ্যাট ডিফারেন্ট ইস্যু। কোষাধ্যক্ষ আপনি সরাসরি ভোটে হয়েছে। আপনি শিক্ষক রাজনীতি না করলে প্রফেসর মিজানুর রহমান সেটি হওয়া কত কিভাবে সম্ভব? আমরা একটা বিরতি নিয়ে আসছি। যাই হোক, আপনি শিক্ষকদের করা প্র্যাকটিস নিয়ে জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, সরাসরি জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা আপনাকে অবশ্য শিক্ষক নেতা হিসেবে পেয়েছি। আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আবার আপনার কাছে। স্যার, ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমরা বিরতির সময় অনেক বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। আমরা প্রফেসর মিজানুর রহমান আপনাকে জানতে চাইবো যে আপনি বিরতির আগে বলতে চাইছিলেন যে প্রফেসরের সংখ্যা কেন এত বেশি হলো, সেটি একটু বলতে। প্রফেসরের সংখ্যা বেশি হচ্ছে এই জন্য, আমাদের প্রফেসরের যে পদ আছে, পদের সংখ্যা যেটা আছে, মনে করেন একটা ডিপার্টমেন্টে 2টা প্রফেসরের পদ আছে, কিন্তু প্রফেসরের যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি থাকতে হবে, ইন্টারন্যাশনাল এতটা পাবলিকেশন থাকতে হবে, এত বছর চাকরি থাকতে হবে, তখন দেখা যায় যে এরকম উপযুক্ত লোক আছে 4 জন, কিন্তু পদ আছে 2টা। তো 2 জনকে আমরা করতে পারবো 2টা পদে, আর বাকি 2 জন কিন্তু প্রফেসর হতে পারলো না। কিন্তু আরেক ডিপার্টমেন্টে আরেক ডিপার্টমেন্টে পদ খালি আছে, দেখা গেল তার একজন জুনিয়র সেই ডিপার্টমেন্টে হয়ে যাচ্ছে। যেমন এক ডিপার্টমেন্টের শিক্ষক তো আরেক ডিপার্টমেন্টে পড়াতে পারবে না। সিভিল সার্ভেন্ট আবু আলম ভাইদের সুবিধাটা যেটা হচ্ছে, সিভিল সার্ভেন্টদের হয়তো কিছুদিন আগে রাজবাড়ির ডিসি ছিল, তারপরে আইনা শিল্পকলার কেনা বলা হয় আর্টের ডাইরেক্টর করে দিলেন, তারপরে আরেকজনকে প্লেস করতে পারতেছেন না, তুলা উন্নয়ন বোর্ডের মেম্বার বানিয়ে দিলেন। কিন্তু আমার শিক্ষক কিন্তু আর কোথাও নেওয়ার সুযোগ নাই। তখন করা হলো যেটা, যাদের সকল যোগ্যতা ফুলফিল করবে প্রফেসর হওয়ার জন্য, দেখা গেল এই অন্য ডিপার্টমেন্টে তার চেয়ে জুনিয়র যেহেতু পদ খালি আছে, একজন হয়তো আরো আকর্ষণীয় চাকরি পেয়ে চাকরি ছেড়ে দেওয়ার কারণে পদ শূন্য, তো সেই পদে চলে গেছে। তখন এই অন্য এর আগের যে ডিপার্টমেন্ট কথা, সেই 2 জন অনেক যোগ্যতা, বিদেশি পিএইচডি, আমেরিকাতে পিএইচডি, পাবলিকেশন থাকার হতে পারছে না। তখন করা হলো যে যাদের পদের যোগ্যতা পূরণ করবে এবং আরো বেশি কঠিন শর্ত দিয়ে তাকে রিস্ট্রাকচারিং করে দেওয়া হলো, অর্থাৎ অ্যাসোসিয়েট প্রফেসর পদটা নিয়েই উনি প্রফেসর হবে, কিন্তু উনি রিটায়ারমেন্টের পরে আবার এই পদটা অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাবে। আমার মনে হয় যে ব্যাখ্যা, এটা আমার মনে হয় যে এই ব্যাখ্যা একটু জটিল হয়ে গেল। জটিল একেবারে সোজা ব্যাখ্যা, কারণ প্রফেসরদেরকে প্রফেসরই হইতে হবে, একে আর তুলা উন্নয়ন বোর্ড বা এরকম রিস্ট্রাকচারিং করলে স্যার আপনি এটা আপনার ডিপার্টমেন্টে বলছেন, কিন্তু আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কথা জানি। তাদের এখানে নাক কান কলা বিভাগে যদি প্রফেসরের জায়গা খালি না হয়, তাহলে একজন তো এসএসসি প্রফেসরই থেকে যান। একজন চোখের ডাক্তার সেখানে প্রফেসর হলেন কি হলেন না, তার ব্যাচমেট, সেটি তো সেখানে মুখ্য বিষয় হয় না। বিষয় তো অবশ্যই হবে, কেন হবে না? একজন আমি জানি না
না এটা তাহলে ক্যাডার সার্ভিসেও কিন্তু দেখা যায় যে ফরেন সার্ভিসে যে জয়েন করতে সে অনেক আগে অ্যাম্বাসেডর হয়। তারপরে ট্যাক্সেশন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার হচ্ছে অনেক আগে এটা হয়। একসাথে যখন সব ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় তখন তাদেরকে প্লেস করতে পারে না, তখন ওই ডিসির কাজ জয়েন্ট সেক্রেটারি করে। আমার মনে হয় যে ব্যারিস্টার হায়দার আলী আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমলা ও শিক্ষকদের রাষ্ট্রীয় সম্মানের জায়গাটা নিয়ে আপনার অবস্থান পর্যবেক্ষণকে আপনি যদি খুব দ্রুত আমাদেরকে বলতেন, যে রাষ্ট্রীয় সম্মানের যে অবস্থানটা শিক্ষকরা এখন বলছেন তাদেরকে দরকার হলে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স থেকে বের করে দেওয়া হোক, কিন্তু এই জায়গাটা তাদের জন্য যে নির্ধারিত সেটার সাথে তারা একমত নন। না, এখানে ব্যাপার হলো যে তাদের যে দাবিটা আমি বলবো যে 100% কারেক্ট না, আবার একবারে মানে এটা ইনকারেক্ট তাও না। বিষয়টা হইল যে তারা দাবি করছে এখানে প্রফেসরদের যদি তারা যেটা চাচ্ছে ওনাদের কথা হইল 400, আর আবু আলম শহীদ হিসাব করে দেখালি যে সচিব এবং মানে গ্রেড 1 তাদের মধ্যে 15-16 জন সিনিয়র। না, একটা কথার কথা, তাহলে সেই যদি মানে আপনারা ওইভাবে যে স্কেল চান তাহলে ওই প্রফেসর ওইভাবে বলতে হবে এবং মানে খুব বেশি হলে একটা হবে, হিস্ট্রি ডিপার্টমেন্ট একটা হয়ে যাবে, কমার্স মানে মনে করেন মার্কেটিং একটা হতে হবে, এইভাবে ওই 400কে কমে আনতে হবে। আর আমাদের সময় যেটা ছিল ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কে ছিল প্রফেসররা, সিনিয়র হইলে জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কে। এখন এটা চেঞ্জ হয়েছে, তাদের আপগ্রেডেশন হয়েছে, কিন্তু এটা আমরা সাপোর্ট করি আপগ্রেডেশন এখন যে হয়েছে। কিন্তু এই অর্থমন্ত্রী মহোদয় যে কথা বলছেন সেটা সম্পূর্ণ আবার ফেলে দেওয়া যায় না, এটা অনেকটা হিসাব নিকাশ করে তাদের ব্যাপারটা আপনি ফেলে না দিতে চাইছেন। আমি বলতে চাই তারা যেভাবে চাচ্ছে আর সরকার যেভাবে তাদেরকে দিবে এর মাঝখানে কিছু গ্যাপ আছে। আচ্ছা আচ্ছা, আপনি বলছেন তাদের ভিতরে আলাপ আলোচনা করে অনেক এক্সারসাইজ করে রিসার্চ করে এই সমস্যাটার সমাধান হতে, এটা অ্যাব্রাপ্টলি ওইভাবে করা যাবে না। জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি কি এই বক্তব্যের সাথে একমত যে এটা আসলে ডেপুটি সেক্রেটারি পদমর্যাদায় ছিলেন অধ্যাপকেরা এক সময়, এখন আরেকটু উন্নতি হয়েছে, সেটা একটু ভালোই হয়েছে? না, আমি তো প্রথমে বলে নিচ্ছি যে এই যে ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারির সাথে আরেকটি সার্ভিসের বা আরেকটি পেশার কোনো তুলনা করা যাবে না। হ্যাঁ, তুলনা করা যাবে না। শিক্ষকদের পেশাটাকে আমি মনে করি অনেক সম্মানজনক পেশা, তাদের জন্য স্বতন্ত্র পে স্কেলের যে দাবি আছে এটা অনেক যৌক্তিক দাবি, এবং এই ব্যাপারে আমার মনে হয় মিজান সাহেব আরো ভালো বলতে পারবেন যে রূপকল্পে বোধহয় এরকম একটি অঙ্গীকার ছিল। আমি বিএনপির অঙ্গীকার জানি না, উনি এটা বলতে পারবেন হায়দার সাহেব। বাট আমি মনে করি যে শিক্ষকদের আমি পরিষ্কারভাবে বলতে চাই, শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে একদম প্রাথমিক শিক্ষক পর্যন্ত সকলের পৃথক পে স্কেল করা উচিত এবং পৃথকভাবে তাদের। জনাব মাকসুদ কামাল, আমাদের দর্শকরা, আমি আবু আলম মোহাম্মদ খানের কথাটি টেনে নিয়ে বলি যে আপনি গতবার একটু কম বলেছেন, আমি আপনার থেকে একটু শুনতেই চাই। আমাদের দর্শকরা কিন্তু বলছে আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন বেতন সম্মান এগুলি কথা বলেন শুধু তখন নিজেদের কথা বলেন, আপনারা কখনো কলেজগুলি শিক্ষকের কথা বলেন না, হাই স্কুলের শিক্ষকদের কথা বলেন না, প্রাথমিক শিক্ষকদের বলেন না। সর্বোচ্চ পর্যায়ের শিক্ষক হিসেবে আপনাদের তো সেই ব্যাপারে একটা দায়িত্ব থাকা উচিত ছিল। আমরা বর্তমান আমাদের যে আন্দোলন, আমরা এটাকে একটা শিক্ষা আন্দোলন হিসেবে দেখছি, যেখানে শুধু আমাদের বেতন ভাতার বিষয় নয়, এখানে আমরা আমাদের অ্যাকাউন্টেবিলিটির বিষয়গুলোর কথা বারবার আমরা বলে আসছি। যেহেতু বেতন ভাতাগুলো পত্রপত্রিকা এই বিষয়গুলোকে নিউজ করে, সেজন্য এই বিষয়গুলোকে নিয়ে আসছে। দিস ইজ দ্য অপরচুনিটি ফর দ্য গভর্নমেন্ট, দিস ইজ দ্য অপরচুনিটি অলসো ফর আস। ইন ওয়ান হ্যান্ড আমরা আমাদের অ্যাকাউন্টেবিলিটিকে এস্টাবলিশ করতে চাচ্ছি, অন দ্য আদার হ্যান্ড গভর্নমেন্ট যদি আমাদেরকে সুযোগ করে দেয় যে আমাদের স্বতন্ত্র বেতন স্কেল করে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আছে, শ্রীলঙ্কায় আছে, অন্য জায়গায় আছে, আমাদের কাছ থেকে সরকার তখন অপটিমাম, আপনি যেটা বলছেন যে কেন শিক্ষকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যায়, শিক্ষকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার তো অসংখ্য কারণ আছে। আপনি সচিবকে আপনি জয়েন্ট সেক্রেটারি হওয়ার সাথে 30 লাখ টাকা দিচ্ছেন, 45,000 টাকা আপনি দিচ্ছেন তাকে মেইনটেনেন্স কস্ট। 100 জন গত বছর 100 জনকে গভর্নমেন্ট থেকে স্কলারশিপ দেওয়ার জন্য গভর্নমেন্টের সরকারি ফান্ড থেকে প্রশাসনের লোকজনকে বিদেশে ডিগ্রি নেওয়ার জন্য, যেটা তাদের প্রয়োজন নয়, প্রমোশনের সাথে রিলেটেড না, ডিগ্রির জন্য 100টা স্কলারশিপের টাকা ছিল, 67 জন গেছে, বাকিটা কোয়ালিফাই হয় না যাওয়ার জন্য, কারণ ওখানে জিআরই পরীক্ষা অন্যান্য পরীক্ষা দিতে হয়। এবং যখনই ভর্তি হয় কোনো বিশ্ববিদ্যালয়ের বাইরে, তখন তারা পেয়ে যায় 24 লক্ষ টাকা। বিশ্ববিদ্যালয়ের জন্য এরকম কোনো সুযোগ আমাদের কয়েকজন দর্শক সেজন্য বলছি, আর আমি শেষ করি, আমাদের এটা কিন্তু আমরা শুধু বিশ্ববিদ্যালয় যেহেতু বিশ্ববিদ্যালয় থেকে উচ্চারিত, সেজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশন বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই কথাগুলো বলছি। কিন্তু আমরা পুরোপুরি
আমরা আমাদের প্রাইমারি সেকেন্ডারি সিন্স দিস ইজ এ সাইক্লিক ওয়ার্ডার, এটা ডেভেলপমেন্ট স্যার আমাদের দর্শকরা সরাসরি আসলে স্যার আপনার সাথে কথা বলছেন পে ইয়ার মাধ্যমে, সেটা হচ্ছে যে স্যার আপনি যদি একটা স্বতন্ত্র পে স্কেল করেন, সেই স্বতন্ত্র পে স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা বোঝা গেল, হাই স্কুলের শিক্ষকদের বা কলেজ শিক্ষকদের মর্যাদা কি হবে? অবস্থানগতভাবে যার যেখানে যে মর্যাদাটা হওয়া উচিত, কি উচিত সেটা কি আপনারা কোনো চিন্তা করেছেন যে রূপরেখাটা কি হবে? আমরা নিচের দিকে আমরা এখনো চিন্তা করিনি, যেহেতু আমরা আমাদের বিষয়টা ভেবেছি যে আপনারা নিচের দিকে কেন চিন্তা করছেন না? আমরা আমাদের অবস্থাটা ভেবেছি, যদি সরকার যদি প্রকৃত অর্থে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, সেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেটি প্রাইমারি এবং সেকেন্ডারি টারশিয়ারি তিন পর্যায়ে যদি সরকার করে, অবশ্যই আমরা সেটা দেখব। এবং শিক্ষক মানে আপনারা সেটা ভাবছেন না। প্রফেসর মাসুদ খান, আপনি এক সেকেন্ড আমাকে একটু যদি সমাধান, আমি প্রফেসর মিজানুর রহমানকে জানতে চাইবো যে প্রফেসর মিজানুর রহমান, আপনারা কি আসলে এই বিষয়টি চিন্তা করছেন যে আসলে অবশ্যই আমি আজকেও অন্য জায়গায় বলে আসছি যে ভারতে একটা প্রাইমারি স্কুলের টিচার 20,000 রুপি মতন পায়, কলেজের 25,000, কলেজের শুরুতেই 40,000, আর বিশ্ববিদ্যালয়ে তো 60,000-এর মতো পায়। এবং তারা এবং শুরুতে সেই ফরম্যাটটা নিতে চাচ্ছেন? না, আমি বলছি যে আমি বরং আরো বড় কথা বলি। শিক্ষা, আপনি যখন 1868 সালে মেইজি রেজিস্ট্রেশন হয়, তখন জাপানে শিক্ষিত লোকের সংখ্যা ইউরোপের চেয়ে বেশি ছিল। তারপরেও 1906 থেকে 11 সালে জাপানি বাজেটের 43%, আমি যে জাপানের উন্নয়নের কথা বলি, জাপান 43% অফ দ্য টোটাল ন্যাশনাল বাজেট টাকা খরচ করছে শিক্ষায়। এটা 1909। আর আমরা এখন এসে এটা প্রত্যেক বছর একটু একটু করে কমে এখন বোধহয় 10-এর কাছে। আমরা এটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমাদের দর্শকরা আরেকটি বিষয় যে দৃষ্টি আকর্ষণ করছে, সেটা জনাব আবু আলম মহসিদ খান এবং ব্যারিস্টার হায়দার আলী আপনাদের কাছে জানতে চাইবো। ব্যারিস্টার হায়দার আলী, প্রথমে আপনাকে জানতে চাইবো, যেটা হচ্ছে সুরঞ্জিত সেনগুপ্ত আজকে বলেছেন যে আপনাদের ঘুষ খাওয়া বন্ধ করতে হবে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলছেন। এই বিষয়টিকে আপনি একজন সাবেক কর্মকর্তা হিসাবে, সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে আপনারা কেমন ভাবে দেখেন যে ঘুষ এবং আমলা দুটি যে একসঙ্গে জড়িয়ে গেছে, সেটি আপনারা কিভাবে দেখেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। বিরতির পরে ফিরে এলাম আবার আজকের বাংলাদেশে। ব্যারিস্টার হায়দার আলী, জনাব আবু আলম মহসিদ খান, সরকারি কর্মকর্তাদের সাথে যে ঘুষের বিষয়টি জড়িয়ে আছে, সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন ঘুষ কম খেতে হবে, অর্থমন্ত্রী বলছেন যে ঘুষের এবার ব্যাপারটা কমবে, এবং তিনি বলেছেন যে স্পিড মানির ব্যাপারটি সব জায়গায় তিনি দেখেন। তিনি যখন ড্রাইভিং লাইসেন্স করেছেন, তিনিও তখন স্পিড মানি দিয়েছেন ড্রাইভিং লাইসেন্স করার জন্য। না, এই যে কথাটি তার ব্যক্তিগত কথা, অনেকটা এটা ব্যক্তিগত কথা। বাংলাদেশে অথবা ইন্দো পাক সাবকন্টিনেন্টে যারা চাকরি করে যে কোনো ডিপার্টমেন্টে, এখানে ঘুষ ব্রিটিশ আমল থেকে ছিল কম বেশি, বাংলাদেশ আমলে অনেক বেশি হয়েছে। সেটা কারণ হলো যে বর্তমানে যে প্রেক্ষাপট, সামাজিক, অর্থনীতি ইত্যাদি ইত্যাদি এখন ডিটেরিয়েট করছে ভীষণভাবে। আর সিভিল সার্ভিসের লোকেরা ঘুষ খায়, এইটা যখন আপনি বলতেছেন, এর বিপরীত হলো যে তাকে তার ওজনে স্বর্ণ দিল, সে ওদিকে তাকাইও দেখে না, এরকম লোক, এরকম অনেক লোক আছে। কাজে আর ঘুষ যা আমাদের দেশে প্রতিটা, আমি নাম বলতে চাই না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকেরা কিভাবে ঘুষ খায়, কত প্রকারের কি কি, ওই তুলনায় সিভিল সার্ভিসের লোকেরা অনেক ঘুষ কম খায়। তাই নাকি স্যার? অনেক কম। জনাব আবু আলম মহসিদ খান, অনেকেই বলছেন, আমাদের দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন, শুধু সরকারি কর্মকর্তারা যদি ঘুষ এবং দুর্নীতির সাথে সম্পৃক্ত না থাকতেন, তাহলে বাংলাদেশের কোন রকম কোনো অসুবিধা থাকতো না। ঘুষ দুর্নীতি, কারণ এক্সিকিউশনটা সরকারি কর্মকর্তারাই করে। দুর্নীতি যদি বাংলাদেশে না থাকে, তাহলে তো অনেক বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যাবে। এটা তো ট্রু, কারণ দুর্নীতিতে আমরা বারবার চ্যাম্পিয়ন হচ্ছি। তো শুধুমাত্র সিভিল সার্ভেন্টের এখানে দুর্নীতি নেই, দুর্নীতি আমাদের রন্ধে রন্ধে চেয়ে গেছে। পলিটিশিয়ান সিভিল সার্ভিসে এটা লিড দিয়েছে, এটা কি বলা যায়? লিড দিবে কেন? বা এক্সিকিউশনে তারা এটা এখন আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, কারণ আমি যদি বলি যে বিজনেসম্যানরা এটা লিড দিচ্ছে, তাহলে ওনারা বিজনেসম্যানরা এলিওর করেছে এবং মানে লিড দিলে ওনারা খেপবেন, কারণ এটা একটা চক্র, এটা এক ধরনের চক্র যে আমাদের অনেক টাকা দরকার, কারো কারো অনেক কিছু দরকার, অনেক বেশি টাকা দরকার। আমার একটা ফ্ল্যাটে হয় না, আমার 10টা ফ্ল্যাট দরকার, একটা বাড়িতে হয় না 10টা বাড়ি দরকার, একটা গাড়িতে হয় না 20টা গাড়ি দরকার। তো এরকম লোকজনের সংখ্যা তো আছেই আমাদের সমাজে, এবং তারাই একটা কুচক্রী মহল, এবং তারা এটা করছে। কিন্তু ওভারঅল যদি আমরা গভর্নমেন্ট সার্ভেন্টদের কথা চিন্তা করি, 12 লক্ষ থেকে 14 লক্ষ, যাদের মধ্যে কিছু ফারাক থাকবে সংখ্যা সবসময়, কারণ কিছু পদ খালি থাকে। ওভারঅল যদি আমরা লক্ষ্য করি, আমি মনে করি না যে এটা পুরাটাই একেবারে ঘুষ দুর্নীতির নিমগ্ন। এখন কালো বিড়াল না সাদা বিড়াল না থলের বিড়াল, আমি কে কি কথা বললো আমি ওনাদের সাথে এই বিষয়ে কথা বলতে চাই না। কে কি বলেছে আমি এই বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু আপনার কাছে একটি প্র্যাকটিক্যাল মনে হয় যে যখন বাংলাদেশে এই বেতন কাঠামো বজায় হওয়ার আগে যে বেতন কাঠামো ছিল, সেই বেতন কাঠামোতে কারো যোগ দেওয়ার কথা, তার যদি বিশেষ কোনো উদ্দেশ্য না থাকে,
অনেকে এই কথাও বলছেন। আমি জানি না যিনি এই প্রশ্ন করেছেন, আমি এবং আমার স্ত্রী দুজন চাকরি করছে, তারপর আমাদের সংসার চালাতে বেশ কষ্ট হয়েছে। একসময় কিন্তু আমাদের নিয়ম ছিল, এখন একসময় আমাদের নিয়ম ছিল যে স্ত্রী চাকরি করলে কিন্তু বাসা ভাড়া ভাতাটাও পেত না। পরবর্তীতে 80-র দশকে কিন্তু স্ত্রীরও বাসা ভাড়া ভাতা পেতাম। তখন দুইজনের বাসা ভাড়া মিলালে তখন একটা বাসা টাসা ভাড়া নেওয়া যেত। সুতরাং আমাদের কিন্তু আমাদের যে সিভিল সার্ভেন্ট যারা আছে তাদের অধিকাংশ স্ত্রী কিন্তু একটা কাজ করেন, এবং আমরা দুজন কাজ করে সংসার চালানোর চেষ্টা করি। আবার অনেকে এই সংখ্যাটি বেশি থাকে। এখন সিভিল সার্ভেন্ট বলতে আমাদের কিন্তু ধরে নিতে হবে যে 12 থেকে 14 লাখ কর্মচারী। সিভিল সার্ভেন্ট মানে এইটাই না যে কয়েকজন সচিব, কয়েকজন যুগ্ম সচিব, সবাই মিলে ধরে নিতে হবে। এর মধ্যে জুডিশিয়ারি থাকবে, পুলিশ থাকবে, এভরিবডি শুড বি ইনক্লুডেড ইন দ্যাট ক্যাটাগরি। প্রফেসর মাকসুদ কামাল, দর্শকরা আপনার কাছে জানতে চাইছেন যে শিক্ষকরা এখন যে আন্দোলনে আছেন সেই আন্দোলনের সমাপ্তি ঘটার আসলে উপায়টা কি? সে আন্দোলন আজকেই সমাপ্তি ঘটে যেতে পারে। আমরা যে দাবিগুলো করেছি সেই দাবি যদি সরকার মেনে নেয়, আমাদের তো সহজ সমাধান নেই। আপনাদের দাবি অথবা আমরা 3.5 মাস পর্যন্ত আমরা বিভিন্ন ভাবে দৃষ্টি আকর্ষণ চেষ্টা করেছি নীতি নির্ধারণী মহলের। আমরা তো কর্মবিরতি আমরা তো করলাম মাত্র 3 দিন, টোটাল কর্মবিরতি আমাদের 3 দিন। একদিন সম্পূর্ণ কর্মবিরতি আর 2 দিন ছিল 3 ঘন্টা কর্মবিরতি। এর আগে আমরা বিভিন্ন ভাবে সংবাদ সম্মেলন করেছি, আমরা নীতি নির্ধারণী মহলের সাথে দেখা করেছি। অন্যভাবে করি, তাহলে যদি আপনাদের দাবিগুলি যদি মেনে না নেওয়া হয় তাহলে আপনাদের আন্দোলন চলতেই থাকবে। ওনারা কিছুক্ষণ আগেই বলছেন যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো দিয়ে দেওয়া হোক। আজ পর্যন্ত আমি যতজনের কাছ থেকে কথা শুনেছি তারা বলেছে যে শিক্ষকদের এই দাবিটি ন্যায্য দাবি। এখন আপনি যদি ন্যায্য দাবি না মানেন, নাম্বার 1, নাম্বার 2, যে বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে, শিক্ষকরা যেখানে থাকার 7ম বেতন কাঠামো যেখানে ছিল, প্রত্যেকে প্রত্যাশা করে সে উপরে যাবে, নিচে নামবে না। আপনি তাকে নিচে নামিয়ে দিলেন, এবং শিক্ষকরা কখনো এই 8ম বেতন কাঠামোতে গ্রেড 1-এ যাওয়ার আর সুযোগ নেই। এটা শিক্ষকদের জন্য বন্ধ হয়ে গেছে। দাবিগুলি যদি না মানা হয় তাহলে আপনারা আন্দোলনেই থাকবেন। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, এটা আন্দোলনের বিষয় না, এটা দাবিকে আদায় করার জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে অধিকার আমাদের ছিল যেটা কেড়ে নেওয়া হয়েছে, আর আমাদেরকে যদি স্বতন্ত্র বেতন কাঠামো দিয়ে দেওয়া হয়, দাবি না মানা হলে আপনারা আন্দোলনেই থাকবেন। আমরা আন্দোলনে থাকব। প্রফেসর মিজানুর রহমান, দাবি না মানা হলে আপনারা আন্দোলনেই থাকছেন? না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির একজন সদস্য, কিন্তু এটা তো শিক্ষক সমিতি থেকে ফেডারেশন থেকে কর্মসূচিগুলো দিচ্ছে। কিন্তু আমি বলি, একটা রাজনৈতিক সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা রাজনৈতিক সরকার আসছে, এবং রাজনৈতিক সরকারটা একটা রাজনৈতিক দল জোটের। তো আমি একটু আগে টিভিতে দেখলাম যে 14 দলীয় যে জোট, সেখানে জোটের মোহাম্মদ নাসিম সাহেব সহ যারা জোটের সমস্ত নেতারা ওখানে ছিলেন। সেখানে বলা হয়েছে যে শিক্ষকদের এই দাবি দাওয়াগুলোর ব্যাপারে দ্রুত আলোচনা করে মীমাংসা করার জন্য। আমি তো মনে করি যে এটা হতে পারে কালকেই, যে ইতিমধ্যে একটা মন্ত্রী পরিষদ কমিটি গঠন করা হয়েছে এই তাদের শিক্ষকদের দাবি দেওয়াগুলো শিক্ষকদের আলাদা বেতন স্কেলের যে দাবিটা, এটা এই 2-4-5 বছরের ব্যাপার না, এটা বহু পুরানো ব্যাপার। মাননীয় শিক্ষামন্ত্রী এটার ব্যাপারে একমত, অন্যান্য সবাই, ইভেন হায়দার আলী সাহেব যেটা বললেন এভাবে হয়তো বলেন নাই, কিন্তু আজকে দেখলাম বিএনপি হান্নান সাহেবের সমর্থন করছে, কিন্তু বিএনপির আমলেও কিন্তু এই দাবিটা আমার মনে হয় যে আমরা একটা বিরতি নেই, কিন্তু এটা স্কেল না বলা যেতে পারে যে একটা বেতন কমিশন করতে আলাদা করে এটা করতেই হবে। এবং সেটা আমরা বহু আগে বলেছি যে একটা কমিশন করেন, আমরা সেটা আপনারা কি কমিশন করলেই সেই আন্দোলন থেকে সরে আসছেন? মানে আপনারা দাবি করতে কার্যক্রম শুরু করে, কমিশন করলে আলাদা শুরু করে, এটা তো দিনের পর দিন শিক্ষা কার্যক্রম তো দিনের পর দিন বন্ধ রাখা কারোর জন্য শিক্ষা কার্যক্রম দিনের পর দিন বন্ধ রাখা বলে আসছে যে একটা কমিশন করেন এবং কমিশন করার পরে ফিরে আসবে। এখন বলছে যে এরকম একটা বৈষম্য কমিটি আছে, সেখানে আমাদের এটা যাবে। এর অর্থই হলো বৈষম্য এখানে করা হয়েছে, এটা স্বীকার করা হয়েছে। কিন্তু বৈষম্য কমিটির আবার মানে বৈষম্যের জন্য কমিটি করা মানে যে বৈষম্য স্বীকার করা না, এটা ঠিক না। ওখানে যে আপনি দাবি করছেন বৈষম্য হচ্ছে, এই জন্য এই বৈষম্য হচ্ছে কিনা সেটাও তো দেখার জন্য কমিটি। আমরা যখন অর্থমন্ত্রীর সাথে দেখা করেছি এর আগে, ওনাকেও আমরা বলেছি, উনি আমাদেরকে বলেছেন যে মেরিট আছে। এখন উনি যে কথাগুলো বলছেন সেদিনের কথা আর আজকের কথা, উনি সেদিন আপনাদের বলেন না যে আপনাদের জ্ঞানের অভাব রয়েছে, সেটা আর বলেন? সেদিন আমাদেরকে বলেন জ্ঞানের অভাব আছে, সেদিন উনি আমাদেরকে অনেক জ্ঞান দিয়েছেন। তা আজকে উনি বুঝতে পেরেছেন আমাদের জ্ঞান নেই, এবং আরো বলছেন প্রমোশন দুর্নীতি। যিনি বলেন ঘুষ খাওয়া হলো স্পিড মানি, তিনি যদি বলেন প্রমোশন দুর্নীতি আমরা এখানে হচ্ছে, এটা অন্তত ওনার মুখে মানায় না। অন্য কেউ বলো না, মানাতেও পারে, কারণ কোন একটা জায়গায় ঘুষ হলে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে এই আলোচনায় আবার। আজকের বাংলাদেশে
ব্যারিস্টার হায়দার আলী, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আপনার কাছে কি মনে হয় যে শিক্ষকদের এই আন্দোলন এবং দাবি মানা না মানা, সেই ক্ষেত্রে এটি সমাধান কিভাবে হতে পারে বলে আপনি মনে করছেন? আপনাকে ধন্যবাদ। শিক্ষকগণ হচ্ছে সভ্যতার অভিভাবক, এবং বর্তমানে যে ওনারা যে আন্দোলন শুরু করছে, এটা যদি চলে তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকটা ভেঙে যাবে, ছাত্রছাত্রীদের পড়া ক্ষতি হবে। যেহেতু ওনাদের দাবির পিছনে যুক্তি আছে, সেই জন্য এই মুহূর্তে সরকারের উচিত হবে তাদের সঙ্গে ডায়লগে বসা, আচ্ছা, আলাপ আলোচনা করে এটা দ্রুত গতিতে নিষ্পত্তি করা। আপনি খুবই চমৎকার বলেছেন জনাব আবুল মোর্শেদ খান। আপনি কি মনে করেন যে কিভাবে স্বতন্ত্র পে কমিশন গঠন করা যেতে পারে শিক্ষকদের জন্য, যেহেতু এটা পলিটিক্যাল পার্টি, মেজর পলিটিক্যাল পার্টির একটা কমিটমেন্ট আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা কমিটমেন্ট। একটা স্বতন্ত্র কমিশন গঠন করে ওনাদের সাথে কি প্রাথমিক শিক্ষকদের শুরু করে, আমি তো মনে করি প্রাথমিক শিক্ষক থেকে সকল শিক্ষকদের জন্য অবশ্যই, শুধুমাত্র ইউনিভার্সিটি কমিশনের মধ্যে কে কে থাকতে পারে, মানে এটা তো ওনাদের সাথে আলোচনা করে শিখতে হবে। শিক্ষাবিদ থাকবেন, অর্থনীতিবিদরা থাকতে হবে, মানে তখন আবার কি প্রশ্ন হচ্ছে শিক্ষকরা বেশি থাকবেন, আমলারা বেশি থাকবেন নাকি রাজনীতিবিদরা? না, এটা নিয়ে মানে এটা নিয়ে খুব বেশি ঝামেলা হওয়ার কোনো কারণ নেই। এটা কখনোই ঝামেলা হবে না, এবং এটা তো ওনারাও কথা বলবেন, এই কমিশনের সাথে তো ওনারা কথা বলছেন। না, আমি বলি এক্সপেরিমেন্টের কোনো ব্যাপার নাই তো, এটা তো ভারতে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে, এটা করার পরে আলোচনা করতে হবে। অবশ্যই এখানে আমরা আমলাদেরকে বাদ দিয়ে তো কিছু করতে পারবো না, এটা খুব স্বাভাবিক। এখন এই স্বতন্ত্র পে কমিশন যদি গঠন করা হয়, সেই পে কমিশন একটা রিপোর্ট দেওয়ার পরে এটার ইমপ্লিমেন্টেশন কিন্তু একটা বড় কঠিন কাজ। সেই ইমপ্লিমেন্টেশনের পথ তো উনারাই দেখিয়ে দেবেন। আমাদের রাজস্ব বাজেট থেকেই তো বেতন ভাতা দিতে হবে। আমাদের অনেক সেক্টর আছে যেখানে অনুৎপাদনশীল খাতে আমরা অনেক লোক নিয়োগ করে রাখছি, সরকারকে ছোট করতে হবে। আমরা ওই যেটা বলা হলো যে মেজি রেজিস্ট্রেশনের সময় 43% অফ দি বাজেট শিক্ষাতে গিয়েছিল, তো এখন শিক্ষাতে 10% বাজেট। কেন এই বাজেট, কি কারণে, আর কোথায় বেশি বাজেট, এগুলো আপনারা বলেন, খোলাখুলি কথা বলেন, তাহলে তো বোঝা যাবে যে কোথায় কোন বাজেট কমানো দরকার আর কোথায় বাজেট। আপনি মনে করছেন একটি স্বতন্ত্র বেতন কমিশন করা দরকার, ব্যারিস্টার হায়দার আলী মনে করছেন যে এক্ষুনি আলোচনা করে সমস্যা আলোচনা তো করতে হবে। আমরা কর্মবিরতি দেখতে চাই না, জি, আমার মনে হয় যে আমাদের বাচ্চারা ইউনিভার্সিটিতে পড়ে। আমার মনে হয় যে দুটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসছে। আমরা ইউনিভার্সিটিতে পড়তে পারছি না স্যার, আপনারা কাজ করছেন না, আপনারা কর্মবিরতি পালন করছেন। কি হলে সেই কর্মবিরতি থেকে আপনারা ফিরে আসবেন, যে আপনাদের যদি বেতনের ব্যাপারটি এবং সম্মানের ব্যাপারটি নিশ্চিত না করা হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা এটিতে? সেই কথাটি অলরেডি আলম ভাই বলেছে, হায়দার ভাই বলেছে, এটা কোনো জটিল বিষয় না, এটা অনেক আগেই মীমাংসা করতে পারতেন। শুধু মাননীয় আমাদের অর্থমন্ত্রীর কারণে এটা অনেক আগে মীমাংসা হয় নাই। আরো কিছু কথা আছে এখানে, শহীদ ভাই আছে, কিছু আমলা আমাদের বিষয়ে নীতি নির্ধারণী মহলে গিয়ে যে আজকে অর্থমন্ত্রী যে কথাগুলো বলছেন, এসব অর্থমন্ত্রীকে বলে দেওয়া হয়েছে, এই জন্য উনি এই কথাগুলো বলছেন এবং উনি ভেরিফাই করেন নাই এই কথাগুলো। এখন আমরা যেটা বলছি সেটা হলো আমাদের যেটা হলো একটা স্বতন্ত্র কমিশন করার এই প্রস্তাবটা দেওয়া হোক। পাশাপাশি বেতন বৈষম্য কমিটি ইতিমধ্যে যদি পর্যবেক্ষণ করে, সেই কমিটির প্রধান কিন্তু মাননীয় অর্থমন্ত্রী, উনি যদি সেখানে থাকেন হেডেড বাই মাননীয় অর্থমন্ত্রী, তাহলে আমরা মনে করি আমরা ওনার কাছ থেকে সুবিচার পাবো না। কারণ যে শব্দগুলি উনি ব্যবহার করেছেন, আপনারা যদি এরকম একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে তো এটি আসলে তাহলে আপনি কিভাবে সুবিচার পাবেন? কারণ আমি বলি, উনি প্রকাশ্যই বলেছে এর আগে আমি শিক্ষকদেরকে গ্রেড 1 দিব না, এবং সেই কাজটি কিন্তু উনি এখানে করেছেন। এই বেতন কমিশন যদি থাকে, আমাদের যদি স্বতন্ত্র এই বেতন কাঠামো যদি থাকে এবং স্বতন্ত্র বেতন যদি না হয়, এদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অতীতে গ্রেড 1-এ গিয়েছে, আর কখনোই শিক্ষকরা গ্রেড 1-এ যেতে পারবে না। প্রফেসর মিজানুর রহমান কি এরকম মনে করতে যে অর্থমন্ত্রীকে রেখে এই বৈষম্য দূর করা সম্ভব না, বা অর্থমন্ত্রী কমিশনের প্রধান থেকে? অর্থমন্ত্রীর অবস্থান তো আমি দেখি অনেক সময় পরিবর্তন হয়। উনি একটি মন্তব্য করে ফেলছেন এবং এটাই যে শেষ মন্তব্য হবে আমি মনে করি না, এবং হতে পারে যে রাত্রেই হয়তো উনি ওনার মন্তব্য। আমাদের হচ্ছে সমস্যাটির সমাধান হওয়া দরকার, এবং সমস্যাটা আমি বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দীর্ঘদিন এই চেষ্টা করে সেশন জ্যাম যেটা ছিল ওটা কমিয়ে এনে একটা পর্যায়ে চলে আসছিলাম। তো এখন যদি আবার এই সকল কারণে আমাদের ক্লাস ডিস্টার্ব হয়, পরীক্ষা ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু আবার আমরা পিছিয়ে যাব। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে এটা যেভাবে হোক সমস্যাটি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, এবং সেই কাজটা সম্ভব হলে কালকের থেকে শুরু করা উচিত। স্যার আপনারা যত কষ্ট করে সেশন কমিয়ে নিয়ে আসলেন, আপনাদের স্বার্থের কারণে সেটি ব্যাহত করা কি উচিত হচ্ছে? আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমাদের কারণে যতটুকু ব্যাহত হচ্ছে অতটুকু আমরা ছাত্রদেরকে পুষিয়ে দিবে। গত 6.5 বছর কোনো অবরোধ হরতালের মধ্যে ইউনিভার্সিটিগুলো চলছে। এটা তাদের দাবির জন্য একদিন দুদিন যে কর্মবিরতি করছেন, এটা একদিন দুদিন তো আমরা কি দেখেছি জানেন, আমরা শুধু এই কর্মবিরতির কারণে আমরা আজকে দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি। 14 দল বলেছে যে শিক্ষকদের দাবি মেনে নেওয়া দরকার।
আজকে যেদিন এটা পাশ হয়েছে সেদিন আলোচনা হয়েছে, 1 ঘন্টা আলোচনা হয়েছে শিক্ষকদের এই দাবির বিষয়ে, এবং মন্ত্রী পরিষদের সবাই বলেছে শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো হওয়া। ব্যারিস্টার হায়দার আলী, আপনি কি মনে করেন যে দৃষ্টি আকর্ষণ করার জন্য যে কর্মবিরতি বা আন্দোলন পথঘাট বন্ধ করার যে একটি সংস্কৃতি, সেটি কি আপনি ভালো মনে করেন? দৃষ্টি আকর্ষণ করার আর কোনো উপায় দেখা তো? বিষয়টা অন্যরকম। যেমন ধরেন শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করবে, আন্দোলন করবে এবং রাস্তাঘাট ব্লক করে দিবে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ সেটা করতে পারে না, এবং আমরা সেটা তাদের পক্ষে সম্ভব না। আমরা গত 3 মাস করি নাই, এখন আমরা করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি একজন আমার প্রফেসরের কাছে শুনছি যে উনি সিগারেট খেতেন, কিন্তু করিডোরে যখন যেতেন কখনো খেতেন না যদি তার ছাত্ররা দেখে ফেলে। তার মানে আপনি প্রফেসর মানে শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আলাদা স্ট্যাটাস, সবকিছু আলাদা, এবং তাদের এই জাতীয় কাজকর্ম সবসময় এটা করা সম্ভব, শোভনীয়। আপনি কি মনে করেন? আপনি বলছিলেন যে আপনি বলি শ্রীলঙ্কা কিন্তু শিক্ষকরা 4 মাস আন্দোলন করে দাবি আদায় করেছে। না, বিশ্বের উন্নত দেশের শিক্ষকরা আন্দোলন করেছে। কিন্তু কি ক্লাস বন্ধ করে? আপনি কি মনে করেন, অভিভাবক হিসেবে আপনি কি মনে করেন? আমি তো ওনাদের কাছে আবেদন জানাচ্ছি। কিন্তু ক্লিনটনের সময় কিন্তু আমেরিকাতে শিক্ষকরা কর্মবিরতি গিয়েছে, এবং আমি আবেদন জানাই ওনাদের কাছে যে কর্মবিরতি ওনারা প্রত্যাহার করুক। ওনারা আচার্যের সাথে কথা বলতে পারেন, দেশের প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারেন, অর্থমন্ত্রীর সাথে কথা বলতে পারেন, কথা বলে আলাপ আলোচনা করে একটা, যাতে আমরা তাই আশা করব প্রফেসর মিজানুর রহমান সেই আহ্বানই জানিয়েছিলেন প্রফেসর মিজানুর রহমান, ব্যারিস্টার হায়দার আলী এবং জনাব আবু আলা মোর্শেদ খান এবং প্রফেসর মাকসুদ খান। আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।